নাহিদ ইসলাম বলেছিলেন, আমি কিছুক্ষণ আগে রুবেল ভাইয়ের কাছে জানতে চাইছিলাম, তিনি যে কথাটি বলছিলেন যে ৭২-এর সংবিধান স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা রচনা করেনি, তাই নির্বাচিতদের দ্বারা সংবিধান প্রণয়নের দাবি তিনি করেছেন। বিশেষ করে ৭২-এর সংবিধান প্রসঙ্গে যেটি আপনাদের মূল দাবি থাকে বিভিন্ন সময়, সেটি সংস্কারের কথা। একটু জানতে চাওয়া, যেই ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত, যেটির আলোকে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান, পুনর্গঠন করতে চান, গণভোট, এর কোনোটা কি নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা চূড়ান্ত হয়েছে? ধন্যবাদ আবার আপনাকে, এবং একই সাথে সহ আলোচক যারা উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগত জানাই। প্রথমত বিষয় হচ্ছে যে আপনার গণ অভ্যুত্থানের পরবর্তী যে সময়টা ছিল, আপনার আমাদের পূর্ববর্তী ফ্যাসিবাদের সময় পুরো সংবিধানকে বেশ কয়েকটি সংশোধনী করে আপনার 2/3 মেজরিটির মাধ্যমে আওয়ামী লীগ এমন একটা পরিস্থিতি করে রেখেছিল যে সেখানে আসলে তারা কখনো ভাবেন নাই যে আসলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা লাগবে, কিংবা হচ্ছে তিনি পালিয়ে যেতে বাধ্য হবেন, কিংবা তিনি পালিয়ে গেলে আসলে কি প্রসেসটা হবে এটার আসলে কোনো ধরনের কোনো সাংবিধানিক কোনো ধারাই ছিল না। কিন্তু তিনি তো পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আমাদের, আপনি যদি এই এক্সিস্টিং সংবিধানকেই ধরেন, যে এই এক্সিস্টিং সংবিধানটাই একটি বিষয়টা হচ্ছে যে পিপলের সর্বোচ্চ যে বহিঃপ্রকাশ বা আকাঙ্ক্ষা, সেটাই সংবিধান সব ধারণ করে। ফলে গণ অভ্যুত্থান হচ্ছে জনগণের আকাঙ্ক্ষিত সর্বোচ্চ একটা বহিঃপ্রকাশ, যেটা জনগণ হচ্ছে ওই সরকারকে সর্বোচ্চভাবে এখান থেকে উৎখাত করেছে। ফলে এই পরিস্থিতিটা আসলে 5ই আগস্টের দুপুর থেকে যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা আসলে বাংলাদেশের গত 54 বছরের হিস্ট্রিক্যালি কখনোই এরকম পরিস্থিতির মুখোমুখি হয় না। ফলশ্রুতিতে এখানকার রাজনীতিবিদ, সংবিধান বিশেষজ্ঞ বলেন, কিংবা হচ্ছে যারা বিভিন্ন সিভিল সোসাইটির ভূমিকা পালন করেন, কেউই আসলে কোনো একটা এক্স্যাক্ট ডিরেকশনটা আসলে ক্রিয়েট করতে পারেনি, কিংবা হচ্ছে এটার কোনো জায়গাটি হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, তারপর বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বিদ্যমান তখন যে দলগুলো ছিল, সর্বোচ্চ শীর্ষ নেতৃত্বরা নানাভাবে মিটিং করেছেন, যে এটার উপায় নানা ধরনের বের করার চেষ্টা করেছেন। তো সেই পরিস্থিতিতে আসলে আপনার এখানে জুলাই ঐক্যমত কমিশন যেটি কার্যক্রম করেছে, সাজেদুল ভাই বলছেন যে দেখেন ৭২ সংবিধানের আসলেই তারা এটার সাথে ৭১কে রিলেট করে এক ধরনের একটা হিস্ট্রিক্যাল আপার হ্যান্ড নেওয়ার, কিংবা হচ্ছে জাস্ট বিরোধী দল কিংবা এইটার যারা বিরোধিতাকে তাদের বিরোধিতা করার চেষ্টা করেন। আমরা কিন্তু বেসিক যেই জায়গাটা আমরা অভ্যুত্থান পরবর্তীতে আমরা যে জায়গাটি বলেছি যে দেখেন এই সংবিধানটা কেন গণমানুষের সংবিধান হিসাবে থাকতে পারে না, এর কারণটা হচ্ছে আমাদের দেশের যেই পদ্ধতিতে, সংসদীয় পদ্ধতিতে নির্বাচিত যারা হন সংসদ সদস্য, তারা কিন্তু বিদ্যমান সংবিধানের অনুযায়ী আইন প্রণয়ন করার জন্য কিন্তু তারা ম্যান্ডেট নেন জনগণের কাছ থেকে। কিন্তু আমরা দেখি যখন 2/3 কেউ পেয়ে যান কোনো একটা মাধ্যমে, কিংবা যে কোনো মাধ্যমে, তখন ওই সংবিধানটারই একটা বেসিক স্ট্রাকচারকে তারা বদলে ফেলেন। তাদের যে দলীয় মূলনীতিগুলো থাকেন, ওই মূলনীতি অনুযায়ী সংবিধানকে স্ট্রাকচারটা পরিবর্তন করে এরপর থেকে তারা একই কথা সকাল বিকাল জিকির করতে থাকেন, সংবিধানের বাহিরে এক চুল নাড়া যাবে না। ফলে আপনি যেই আন্দোলন দেখবেন, বিএনপির সময় বিএনপি করেছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ জামাত করেছিল, তখন বিএনপি বলছিল এটা অসাংবিধানিক। খালেদা জিয়ার বিখ্যাত উক্তি আছে যে পাগল ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না। আবার ঠিক যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসছে, তখন বিএনপি জামাত আন্দোলন করছে টানা, যে তত্ত্বাবধায়ক সরকার লাগবে এবং এটা করতে হবে। এবং জিয়াউর রহমান এসে সংবিধান সংশোধনী করলেন, পরবর্তীতে সেগুলো আবার হচ্ছে হাইকোর্টে আপনার ইট হয়ে সেই সংশোধনীগুলো বাতিল হয়ে গেছে এবং বলেছে যে এটা আসলে বেসিক স্ট্রাকচারের সাথে লঙ্ঘন করেছে। আমাদের সংবিধানটা যেটি হয়েছে যে আমরা যে 2-3টি জায়গায় ক্রিটিক করা হয়েছে, যে এই যে তাহলে এটার উপায়টা কি, মানে আমরা তো 54 বছর দেখছি যে এই সংবিধান যখন যেই দল কোন প্রক্রিয়ায় সে নির্বাচিত হয় সেটা কিন্তু প্রশ্ন তুলে না। আপনি 14 সালের সংসদকে আপনি কি বলবেন, এটা তো কোনো নির্বাচন হয় না। 18 সালে নির্বাচন করেন, ইভেন 2008 সালের যে নির্বাচন প্রতিবেশী রাষ্ট্রের সরাসরি
হস্তক্ষেপে একটা নীল নকশা নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে যখন 2/3 নিয়েছে, পুরো সংবিধানের বেসিক স্ট্রাকচার সে তার মতন করে পরিবর্তন করছে। আমরা এই জায়গাটায় একটা মৌলিক পরিবর্তন চাইছিলাম, সেটা হচ্ছে যে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে হলে শুধু 2/3 প্রতিনিধিত্ব দিয়ে করতে পারবে না, তারা 2/3 সেটা প্রস্তাব করবে, উচ্চকক্ষ থাকবে, উচ্চকক্ষও 2/3 অনুমোদন করবে এবং অনুমোদনের পরে সেটা সরাসরি জনগণের গণভোটে যাবে। অর্থাৎ গণভোটে জনগণ অনুমোদন দিবে যে আপনি এই বেসিক স্ট্রাকচারটা পরিবর্তন করতে পারবেন কিনা। এইটা কিন্তু একটা প্রস্তাবনা ছিল। তো সেই জায়গাটা কিন্তু একটা মূলত একটা বেসিক সংস্কারের প্রস্তাবনা। 2 নম্বর হচ্ছে এখানকার সংবিধানের মাধ্যমে অলমোস্ট সকল ক্ষমতা প্রধানমন্ত্রী কেন্দ্রিক। যাই বলেন, এর না, আমি কোনোটাই একটু তো শেষ করি না, স্থায়ী করা যায় না। না, না, এর এখানে- আগে যে তত্ত্বাবধায়ক হয়েছে সেটিও না না গণভোটের স্থায়ী করছে, আপনি বারবার চেঞ্জ করতেছেন, কিন্তু আপনি ধরেন আপনি তত্ত্বাবধায়ক সরকার, আপনি বেসিক স্ট্রাকচারে ধরেন আপনি আনলেন সাপোজ। এখন এটা যদি আমাদের মানে এখন কি হবে যে বিএনপি যেটি করতে চাচ্ছে যে সংবিধান সংশোধন কমিটি, তো সংশোধন কমিটি যেহেতু তার 2/3 আছে, ফলে সে আবার সেম তাদের ধরেন জাতীয়তাবাদের যে মূলনীতি সেটাকে একেবারে প্রাইমে রেখে তার মতন করে নানা ধরনের সংশোধনীর প্রস্তাব আনবে, সংসদে হাত উত্তোলন করবে, তারা 2/3 ধরনের হ্যাঁ ভোট দিয়ে তাদের মতন করে ফুললি পরিবর্তন করবেন। এরপরে আগামী নির্বাচনে আবার ধরেন সরকার চেঞ্জ হবে, যারা আসবে এটা। কিন্তু এইটা কি ধরেন আমি নির্বাচিত জন 2/3 যখন আপনার হচ্ছে এটা পরিবর্তন করতে চায়, তাকে তো জনগণ আসলে ম্যান্ডেটটা দিচ্ছে। সেটাই স্বাভাবিক নয়? আপনারা ক্ষমতা না, আসলে না, আপনারা না, যে সব এটা- জায়গায় নোট অফ না, ডিসেন্ট এখা- দিয়েছেন সেগুলো এখানেই কি আপনারা ক্ষমতার মানতেন? না না এখানে ক্ষমতার প্রশ্নটা ধরেন আপনাকে তো সংসদে নির্বাচিত করছে জনগণ বিদ্যমান সংবিধানের আলোকে আইন প্রণয়ন করার জন্য। আপনি যদি সংবিধানটারই বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে ফেলেন, মানে আপনি যদি ধরেন আওয়ামী লীগ আসলে আপনাকে পড়ানো হবে যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান এবং তার পুরো পরিবারের ধরেন হচ্ছে নিরাপত্তা থেকে শুরু করে সবকিছু, যে এইটার কোনো হাত দেওয়া যাবে না। আপনি যখন আবার পরিবর্তন করবেন, বিএনপি তখন আপনাকে হচ্ছে এটাকে চেঞ্জ করে ধরেন জিয়াউর রহমানকে আপনি মুখস্থ করাবে। তা আপনার ওই যে বেসিক পরিবর্তনটা আপনি চাইলেই আপনার দলের মতন যে পরিবর্তন করতে পারবেন না, সেই কোশ্চেনটা সেকেন্ড ফেজে আপনার গণভোটে যেতে হবে। এই পরিবর্তনগুলোর জায়গায় মূলত হচ্ছে আপনার প্রস্তাব করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ কেন প্রস্তাব করছে? আমাদের এই সংবিধান মতে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলা, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা রাষ্ট্রের, জাস্ট 30 সেকেন্ড একটু লাইক করে দেই, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগ দেয় সরাসরি প্রধানমন্ত্রী, ফলে সে দলীয় বিবেচনা নিয়োগ দিয়ে থাকেন। ফলে সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রের জনগণকে নিরাপত্তা না দিয়ে দলীয় একটা হাতিয়ার হয়ে যায়। আমি আমাদের বলতে এখানে চাইছি, যে প্রস্তাবগুলো ছিল জুলাই সংস্কার প্রস্তাবে, যে এই নিয়োগগুলা এখন আর প্রধানমন্ত্রী দিতে পারবে না, কিন্তু এইটা হচ্ছে সংবিধানের বেসিক আমি স্ট্রাকচারে যে জায়গাটাতে সাংঘর্ষিক করছে। বলতে চাচ্ছি যে আপনি যে কথাগুলো বলছেন, এই দাবিগুলো ঐক্যমত্য কমিশনে উঠেছে, আলোচনা হয়েছে, বিএনপি তখনই নোট অফ ডিসেন্ট দিয়েছিল এবং সেই নোট অফ ডিসেন্ট দেওয়ার পর বিএনপি নির্বাচনে গেছে, জনগণ তাদের ভোট দিয়েছে। নো, জনগণ এখানে বিএনপিকে নির্বাচিত বিএনপি করেছে। হচ্ছে জনগণকে তারা তাদের এই ফাঁকা বলিটা বুঝায়। বিএনপি যখন নোট অফ ডিসেন্ট দিছে, কারণ এটা বিএনপির একমত না, আমার দ্বিমত আছে, তখনই সেটা গণভোটে পাঠানো হয়েছে। 30টা বেসিক যে পরিবর্তনের জায়গা সেটা সরাসরি গণভোটে পাঠানো হয়েছে, যে আপনি না, গণভোটের 4 প্রশ্নে শুধুমাত্র আপার হাউসে পিয়ার ছাড়া বাকি সবগুলোতে তো না 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 শুধু আপার হাউস না, ওখানে প্রথম যে তিনটা আছে সেখানে স্পেসিফিক উল্লেখ আছে সিদ্ধান্তের আলোকে হবে নোট অফ ডিসেন্ট সহ। না, নোট অফ ডিসেন্ট না, সেখানে হয়েছে 30টা যেগুলা বেসিক পরিবর্তন, সেই পরিবর্তনগুলা এখানে কিছু কিছু উল্লেখ করা হয়েছে। যেমন ধরেন আপনার উচ্চকক্ষ করতে হবে আনুপাতে, প্রধানমন্ত্রীর মেয়াদ, তারপর সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া, ধারাবাহিকভাবে নারীর সংখ্যা বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, এইরকম উল্লেখ করা হয়েছে একেবারে 1 থেকে 3 পর্যন্ত এগুলো উল্লেখ করেছে। 4 নম্বরে বলা হয়েছে এইখানে উল্লেখ ছাড়া বাকি যে সংস্কারগুলো আছে, ওই সংস্কারগুলো ওই দলগুলো তাদের ম্যান্ডেট বা ইশতেহার অনুযায়ী করবে। কিন্তু এখানে যেই 3টায় পিপল আপনাকে হচ্ছে রায় দিয়ে দিচ্ছে যে হ্যাঁ এই 3টায় আমি আমার রায় প্রদান করেছি, সেই জায়গায় আপনি হচ্ছে ওইখানের জাতীয় নির্বাচনে আপনি মেজরিটি পারলে সেটা এটার সাথে সাংঘর্ষিক হয়ে এইখানে যায়। প্রশ্নে বোধহয় সহ লেখা, না, না, এটি না, এখানে সহ সহ বা না। কি আমি যে আপনাকে বিষয়গুলো যদি একটু জাস্ট আপনি বিরতিতে যদি না আমরা বিরতির পরে এসে আবার সেই আচ্ছা, আলোচনায় ঠিক আছে, ঢুকবো। তাহলে আপনার কাছে আমরা আপনি বিরতির তথ্য পরে থাকলে এটাকে নিশ্চয়ই আমরা আমি আর সেটি কি- নিয়ে আলোচনায় যুক্ত করতে পারবো।